হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা স্ট্রং রুট নামক একটা অটোবায়োগ্রাফি পড়ব। তো এই অটোবায়োগ্রাফিটা যিনি লিখেছেন তার নাম হলো এপিজে আব্দুল কালাম, অর্থাৎ আবুল ফকির জয়নাল আবদিন আব্দুল কালাম। এনার পুরো নাম আবুল ফকির জয়নাল আবদিন আবুল কালাম। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1931, অর্থাৎ 1931 সালে ইনি জন্মগ্রহণ করেন এবং 2015 সালে তিনি মারা যান, আজ থেকে 7 বছর আগে বা 6 বছর আগে। তো ইনি কি নামে পরিচিত ছিলেন দেখো, ইনি পরিচিত ছিলেন মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ইনি ভারতের মিসাইল ম্যান ছিলেন। ভারত যে আজকে সামরিক শক্তিতে এত উন্নত নির্ভরশীল, তার একমাত্র কারণ হলেন এপিজে আব্দুল কালাম মহাশয়। ইনি ভারতকে সামরিক শক্তিতে উন্নত করে গেছেন। তারপরে দেখো এনার কোটেশন, অর্থাৎ এনার মহান বিখ্যাত উক্তি কি। এনার বিখ্যাত উক্তি, ইফ ইউ ফেল নেভার গিভ আপ। যদি তুমি ব্যর্থ হও তুমি কখনোই কখনোই আশা ছেড়ো না, আশা ত্যাগ করো না। বিকজ কারণ ফেল মিন্স ব্যর্থতা মানে ফার্স্ট অ্যাটেম্প ইন লার্নিং, প্রথম প্রচেষ্টা শেখার। অর্থাৎ তুমি যদি ব্যর্থ হও তুমি ভেবেই নিও তুমি শিখতে গিয়েছো কোনো কিছু তাই ব্যর্থ হয়েছো, অর্থাৎ শিক্ষার প্রথম প্রচেষ্টাই হলো ব্যর্থতা। এবারে দেখো এই যে আত্মজীবনীমূলক যে গল্পটা আমরা পড়বো এপিজে আব্দুল কালামের লেখা, এই আত্মজীবনীমূলক গল্পের মধ্যে মোট কটা চরিত্র আছে এবং কি কি। যে এখানে মোট চরিত্র আছে 4টি। তোমরা জানো 4টি চরিত্র আছে কি কি। ডক্টর এপিজে আব্দুল কালাম মহাশয়, জয়নাল আবদিন। এপিজে আব্দুল কালাম মহাশয় অর্থাৎ কালাম মহাশয়ের বাবা হলেন জয়নাল আবদিন এবং এবং আশি আম্মা, এপিজে আব্দুল কালামের মা এবং জয়নাল আবদিনের ওয়াইফ। দেখো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী আরেকজন চরিত্র। তো এই 4জন চরিত্র আছে। এই 4জন চরিত্র সম্পর্কে অল্প একটু বিশ্লেষণ তোমরা দেখে নাও কি আছে। এপিজে আব্দুল কালাম কে ছিলেন, এখানে আমি বললাম ইনি ইনি ভারতের শ্রেষ্ঠ মিসাইল ম্যান ছিলেন এবং পারমাণবিক শক্তিতে ভারত যে আজ এত উন্নত তার একমাত্র কারণ হলেন এপিজে আব্দুল কালাম। জয়নাল আবদিন ছিলেন একজন ধার্মিক ব্যক্তি, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি তিনি, এবং আশিয়া আম্মা এনারা দুজন মিলে এপিজে আব্দুল কালামের যে শৈশব কালটা সেই শৈশব কালটাকে নিরাপদ করেছিলেন এবং একটা সুন্দর পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন, যার ফলে তিনি পড়াশুনো এবং যে কোনো কাজে মনোনিবেশ করতে পেরে জীবনে শ্রেষ্ঠত্বে পৌঁছতে পেরেছেন। এবার দেখো পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী কে? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী হলো তামিলনাড়ুর রামেশ্বরম নামক একটা শহর। সেই শহরে যে বিখ্যাত পৃথিবী বিখ্যাত শিব মন্দির আছে, সেই পৃথিবী বিখ্যাত শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। তো এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী এবং জয়নাল আবদিন, অর্থাৎ এপিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এই দুজন ব্যক্তির মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তারা দুজনে ধর্মীয় পোশাকে ভিন্ন ধর্মীয় পোশাকে ঘন্টার পর ঘন্টা ধর্ম নিয়ে আলোচনা করতেন। তাদের কোনো রকম বাদ বিতণ্ডা বা ঝগড়া কোনোদিনই তৈরি হয়নি এবং ধর্ম নিয়ে কোনোদিনই দ্বিমত সৃষ্টি হয়নি। এই হলো ক্যারেক্টার সকল। এবার দেখো এই যে পুরো গল্পটা তুমি কিভাবে মাথায় রাখবে এবং শর্ট কোশ্চেনগুলো কত সহজে উত্তর করতে পারবে তার জন্য আমি এখানে সামারি আকারে বোঝাবো এবং এখানে কয়েকটা কি নোট বা কি প্যারা এখানে তুলে ধরেছি, যেগুলো যেগুলো তুমি মাথায় রাখতে পারলে পুরো গল্পটা তোমার মুঠোর মধ্যে থাকবে এবং যেখান থেকে এই শর্ট কোশ্চেন আসুক না কেন তুমি অতি সহজেই আনসার করতে পারবে। তো দেখো কি পয়েন্টগুলো কি কি আছে। প্রথমে বলছে এখানে কি বার্থ অ্যান্ড প্যারেন্টস, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয় কোথায় জন্মগ্রহণ করেন, তার পিতা কে মাতা কে, এই বিষয়ে দেখো এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেন তামিলনাড়ুর একটা আইল্যান্ড টাউন রামেশ্বরম নামক জায়গাতে। যে তামিলনাড়ুর পূর্ববর্তী নাম ছিল
মাদ্রাস অর্থাৎ মাদ্রাস রাজ্যের বা তামিলনাড়ু রাজ্যের একটা আইল্যান্ড শহর রামেশ্বরম নামক জায়গায় এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এই রামেশ্বরম ছিল একটা পৃথিবী বিখ্যাত ট্যুরিজম বা পিলগ্রিমেজ, অর্থাৎ পৃথিবীর হিন্দু ধর্মের সমস্ত মানুষ এই শিব মন্দিরকে দেখার জন্য রামেশ্বরম শহরে যেতেন। এবার দেখো এই প্যারেন্টস কে অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের প্যারেন্টস কে ছিলেন, পিতামাতা কারা ছিলেন? দেখো, ডক্টর এপিজে আব্দুল কালামের পিতা ছিলেন জয়নাল আবদিন এবং মাতা ছিলেন আশিয়া আম্মা। এনার পিতা ছিলেন ন্যায় নিষ্ঠাবান একজন ব্যক্তি, যিনি যিনি অপ্রয়োজনীয় বিলাসবহুলতাকে ত্যাগ করতেন, তবে প্রয়োজনে যা যা লাগার সেগুলো তিনি সমস্ত সব কিছুই দিতেন এবং মানসিকভাবে এবং পার্থিবভাবে এপিজে আব্দুল কালাম তথা ওনার সমস্ত সন্তান আদিকে যথেষ্টভাবে নিরাপদে রেখেছিলেন। এবার দেখো অ্যানসেস্ট্রাল হাউস অ্যান্ড চাইল্ডহুড। অ্যানসেস্ট্রাল হাউসটা কি? অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয় যে বাড়িতে থাকতেন সেটা ছিল তাদের অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ পূর্বপুরুষদের নির্মিত একটা বাড়ি। তো পূর্বপুরুষদের নির্মিত বাড়ি মানে কি বলতে যাচ্ছে এখানে? এখানে এপিজে আব্দুল কালামের বাবা জয়নাল আবদিন মহাশয় নিজেও এই বাড়িটা নির্মাণ করেননি, করেছিলেন তার পিতা অর্থাৎ এপিজে আব্দুল কালামের দাদু বা ঠাকুরদা এটা নির্মাণ করেছিলেন। এবার দেখো এই বাড়িটা তৈরি হয়েছিল লাইমস্টোন অর্থাৎ চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি হয়েছিল। এটা ছিল একটা বড় পাকা বাড়ি। তবে তখনকার দিনে এরকম বড় পাকা বাড়ি থাকাটা একটা ভীষণই ব্যাপার, কারণ বাড়ি থাকতো না এরকম একটা ভীষণ। এবারে দেখো এই যে বাড়িটা তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী একটা সময়ে বাড়িটা নির্মিত হয়েছিল। তার চাইল্ডহুড, এবারে সব চাইল্ডহুড অর্থাৎ এপিজে আব্দুল কালামের চাইল্ডহুডটা কেমন ছিল? এপিজে আব্দুল কালাম অনেক ভাই বোনের মধ্যে একজন ছিল। যদিও যদিও তিনি জন্মগ্রহণ করেছিলেন সুন্দর সুদর্শনধারী লম্বা মা বাবার কাছে, কিন্তু তার চেহারাটা ছিল ছোটখাটো একটা অসাধারণ বা খুব ভালো দেখতে না একটা বালক ছিলেন তিনি। তো তবে তার যে শৈশবকালটা ছিল সেই শৈশবকালটা খুবই নিরাপদ ছিল, কারণ এনাদের পিতা মাতা সব সময় বাচ্চাগুলোকে নিরাপদে রাখার চেষ্টা করেছিলেন এবং সময় সান্নিধ্য ভালোবাসা স্নেহ দিয়ে এনাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন। তার মধ্যে এপিজে আব্দুল কালামও সেটা পেয়েছিলেন। তার পরের পয়েন্টে দেখো কি বলছেন, পরের পয়েন্টে বলছেন ফুড অ্যান্ড হ্যাবিট, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয় কি খেতেন এবং তার যে অভ্যাস খাদ্য অভ্যাস কি ছিল সেটা। এপিজে আব্দুল কালাম মহাশয় তিনি তার মায়ের সঙ্গে রান্নাঘরে বসে খেতেন। তার মা মেঝের উপরে বসতে দিতেন, সামনে একটা কলার পাতা বিছিয়ে দিতেন এবং সেই কলার পাতায় ভাত দিতেন। অ্যারোমেটিক সাম্বার অর্থাৎ সুস্বাদু সুগন্ধময় ডাল দিতেন। তারপরে বাড়িতে নির্মিত ফ্রেশ চাটনি দিতেন এবং বাড়িতে তৈরি আচার দিতেন। এই সমস্ত খাবার তিনি দুপুরবেলা খেতেন। এবার দেখো লোকেশন। লোকেশন বলতে কি? স্থান বা জায়গা। এপিজে আব্দুল কালাম মহাশয় যে জায়গাটায় থাকতেন সেই জায়গাটা ছিল হিন্দু অধ্যুষিত নয়, মুসলিম অধ্যুষিত একটা জায়গা ছিল, অর্থাৎ সেখানে মুসলিমদের আধিপত্য বেশি ছিল। তবে ওই জায়গাতে অর্থাৎ রামেশ্বরম নামক জায়গাতে হিন্দু পরিবারও বাস করতেন কিছু। তারা এই মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ্য সম্পূর্ণভাবে বাস করত, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাদের। এবার দেখো এই লোকালিটিটা কেমন ছিল। এই লোকালিটিতে একটা মক্স ছিল, মক্স অর্থাৎ মসজিদ ছিল এবং মসজিদটা তাদের বাড়ির কাছে ছিল। তাদের বাড়ির থেকে একটু দূরে অর্থাৎ প্রায় 10 মিনিটের হাঁটা পথ ছিল যে রামেশ্বরমের শিব মন্দির, সেই শিব মন্দির। এবার দেখো টেম্পল অ্যান্ড মক্স, অর্থাৎ ওই যে এলাকায় এপিজে আব্দুল কালাম মহাশয় থাকতেন সেই এলাকাটাতে কি ছিল? সেখানে একটা পৃথিবী বিখ্যাত মন্দির অর্থাৎ শিব মন্দির ছিল সেখানে। আর কি ছিল? তাদের বাড়ির খুবই কাছে একটা মক্স অর্থাৎ মসজিদ ছিল, সেই মসজিদটার নাম ছিল মক্স স্ট্রিট।
এবার দেখো পপুলারিটি অফ জয়নাল আবদিন। জয়নাল আবদিন কেমন ভাবে পরিচিত ছিল বা জনপ্রিয় ছিলেন? জয়নাল আবদিন মহাশয় একজন ধার্মিক ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি ছিলেন। তিনি তাঁর জীবনে ধর্মকে অবলম্বন করে বেঁচেছিলেন এবং তাঁর একমাত্র বন্ধু ছিল কি? একমাত্র বন্ধু ছিল মিস্টার পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন তাঁর বন্ধু। তাঁরা দুজন দুজন ভিন্ন ধর্মীয় পোশাকে ঘন্টার পর ঘন্টা তাঁরা ধর্ম নিয়ে আলোচনা করতেন। তাদের মধ্যে কোনো বাক বিতণ্ডা বা ঝগড়া সৃষ্টি হয়নি। এটাই ছিল তাদের মধ্যে রিলেশন। এবং তিনি তিনি যখন প্রতিদিন এপিজে আব্দুল কালাম মহাশয়কে মসজিদে নিয়ে যেতেন নামাজ পড়তে, তখন বহিরাগত অর্থাৎ বাইরে অনেক লোক তার জন্য অপেক্ষা করত, হাতে বাটি নিয়ে, জল ভর্তি বাটি নিয়ে বসে থেকে। কারণ তিনি একটু মন্ত্রভূত করে দেবেন জলটাকে পরিয়ে দেবেন, সেই জলটা অসুস্থ ব্যক্তিদের জন্য নিয়ে যাবেন এবং যখন সুস্থ হয়ে যেতেন তারা, তাদের পরিবারের লোকজন বা তিনি এসে এপিজে আব্দুল কালাম মহাশয়ের পিতাকে ধন্যবাদ জানাতেন। তিনি তখন বলতেন, না, তোমরা আমাকে ধন্যবাদ জানিও না, ধন্যবাদ জানাও উপরওয়ালা ঈশ্বরকে। তিনিই সর্বশক্তিমান, তিনিই সবকিছুর মালিক, তিনিই যা করেন তাই ঘটে, তাই হয়। সুতরাং তিনিই সবকিছু, তানাকেই ধন্যবাদ জানাও। এবার দেখো রিলেশন অফ জয়নাল আবদিন। জয়নাল আবদিন এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর মধ্যে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা কি? পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী ছিলেন প্রধান পুরোহিত। রামেশ্বরমের যে শিব মন্দির ছিল, সেই শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। আবার ওই যে মক্স স্ট্রিট ছিল, অর্থাৎ যে মক্সটা ছিল রাস্তার ধারে, সেই মক্সের অর্থাৎ মসজিদের সর্বময় ব্যক্তি ছিলেন কে? এই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। ক্লোজ ফ্রেন্ড অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু জয়নাল আবদিন। দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং ঘন্টার পর ঘন্টা তারা ধর্ম নিয়ে আলোচনা করতেন। পরের পয়েন্টে দেখো কি বলছে, রিলেভেন্স অফ পেয়ার। এপিজে আব্দুল কালাম মহাশয় যখন একটু বড় হয়েছিলেন, প্রশ্ন করার মতো, একটু বোঝার মতো তার উপলব্ধি হয়েছিল, জ্ঞান বোধগম্যতা হয়েছিল, তখন তিনি তার বাবাকে একদিন জিজ্ঞাসা করেছিলেন, বাবা, আপনি যে প্রতিদিন মসজিদে যান, 5 ওয়াক্ত করে নামাজ পড়েন, এই যে এত সময় ব্যয় করেন, এত সময় অতিবাহিত করেন, এই নামাজ কালামের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে? এই কথা যখন এপিজে আব্দুল কালাম মহাশয় তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি তার হাত দুটো কালামের অর্থাৎ এপিজে আব্দুল কালামের কাঁধের উপর রেখেছিলেন এবং চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ নীরবে ছিলেন। তারপর তিনি খুব শান্তভাবে উত্তর দিয়েছিলেন, এই যে প্রার্থনা, এই যে নামাজ, এটা তোমাকে কিছুই দেবে না। ইট উইল গিভ ইউ নাথিং, বাট ইট উইল হেল্প টু কমিউনিকেট উইথ দ্য গড, উইথ দ্য অলমাইটি। এটা তোমাকে অলমাইটির সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে। আর যখনই তুমি প্রেয়ার করবে, প্রার্থনা করবে, মেডিটেশন করবে, তখন তুমি তোমার বডি থেকে ট্রান্সফার হয়ে যাবে, অর্থাৎ শারীরিক শরীর থেকে বেরিয়ে গিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা উপাদান বা জিনিস হয়ে যাবে, যেখানে থাকবে না জাতপাত, উঁচু নিচুর বিচার এবং অর্থের প্রলোভন এবং কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না। তুমি একটা অনাবিল চরম আনন্দ পেতে পারো তোমার এই প্রার্থনা এবং মেডিটেশন বা নামাজের দ্বারা। এই কথা এপিজে আব্দুল কালামের বাবা বলেছিলেন। তারপর দেখো পরের পয়েন্টে কি আছে, জয়নাল আবদিন অ্যাবিলিটি টু এক্সপ্লেন সিম্পলি। অর্থাৎ জয়নাল আবদিন মহাশয় যে কোরআনটা পড়তেন, যেভাবে তিনি প্রার্থনা করতেন, সেই প্রার্থনার ভাষাটা ছিলেন আরবি। ওই আরবি ভাষাতে তিনি প্রার্থনা করতেন অর্থাৎ নামাজ পড়তেন। তো এই যে আরবি ভাষাটাকে তিনি খুব ভালো করে জানতেন এবং আরবি ভাষার যে অনুচ্ছেদ, যে প্যারা বা যে উক্তিগুলো, সেগুলো তিনি খুব সরল সাদাসিধে ভাবে এবং ঘরোয়া তামিল ভাষাতে ব্যাখ্যা করতে পারতেন। পরের পয়েন্টে দেখো, ফাদার্স ভিউ অফ ডেস্টিনি অ্যান্ড ডেইলি রুটিন। ফাদার ভিউ অর্থাৎ এপিজে আব্দুল কালামের ভিউ কি ছিল?
তার দর্শন কি ছিল? ওই ডেস্টিনি অর্থাৎ অদৃষ্ট সম্পর্কে তার ভীমকে ছিলেন। তিনি বলছেন যে আমাদের একটা অদৃশ্য শক্তি আমাদের সবাইকে পরিচালিত করে, যে অদৃশ্য শক্তি দ্বারা আমাদের ভাগ্য নির্ধারিত হয় এবং আমাদের কর্মের দ্বারাও ভাগ্য নির্ধারিত হয়। যদি কর্ম আর ভাগ্য দুটো মিলে যায় তাহলেই তুমি সফলতায় পৌঁছাতে পারবে। তবে এই অদৃষ্ট শক্তির হাত থেকে তুমি আমি কেউ রেহাই পাবো না। এই অদৃষ্ট শক্তিটাকে পরিচালিত যিনি করেন তিনি হলেন অলমাইটি গড অর্থাৎ ঈশ্বর। তার পরের পয়েন্টে দেখো কি বলছে, ডেলি রুটিন অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের পিতা যে জয়নাল আবদিন ছিলেন তার ডেলি রুটিন কি ছিল? তিনি প্রতিদিন ভোর 4টের সময় উঠতেন, তারপর তারপর তিনি নামাজ পড়তেন, অর্থাৎ মসজিদে গিয়ে নামাজ পড়বেন। নামাজ পড়ার পর তিনি সোজা চলে যেতেন কোথায়? তার যে নারকেল বাগান ছিল সেই নারকেল বাগান, অর্থাৎ তার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে, সরি 4 মাইল দূরে একটা নারকেল বাগান ছিল, যেটাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 150 কিলোমিটার মনে করি বা ধরে নেই। তো দেখো এতটা দূর এতটা পথ তিনি হেঁটে যেতেন তার নারকেল বাগানে। সেখানে গিয়ে তিনি 1 দর্জন নারকেল এরকম করে পিঠে গামছার মতো ঝুলিয়ে নিয়ে চলে আসতেন। এবার দেখো এইবার তিনি বাড়ি ফিরে আসতেন, বাড়ি ফিরে আসার পর তিনি কিছু আহার করতেন ব্রেকফাস্ট হিসাবে। তো এই ছিল তার ডেলি রুটিন। আফটার যখন ইনি 60 বছরও অতিক্রমণ করে ফেলেছেন, তার পরবর্তী সময়েও তিনি এইভাবে রেগুলার ধারাবাহিকতার সঙ্গে জীবনযাপন করে গেছেন। এবার দেখো ইনফ্লুয়েন্স অফ ফাদার ইন লাইফ। এপিজে আব্দুল কালাম অর্থাৎ আবুল ফকির জয়নাল আব্দুল কালাম যখন বড় হয়েছিলেন, যখন তিনি বিজ্ঞান সায়েন্স এবং টেকনোলজি নিয়ে সবসময় মেতেছিলেন, তখন তিনি তার বাবার কথাগুলোকে, তার বাবার যে প্রভাব, তার বাবার ধর্মীয় রীতিনীতি, এই সমস্ত বিষয়গুলোকে তার সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগতে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন এবং বাবাকে নিয়ে মূল্যায়ন করতে শিখেছিলেন তিনি। এবং সেখানে গিয়ে তিনি দেখলেন যে এই যে নামাজ কালাম প্রার্থনা এটা তোমায় কিছু দেবে না, শুধু তোমাকে নিজের সম্পর্কে জানতে বুঝতে সাহায্য করবে। যে নিজের সম্পর্কে জানাটা তোমাকে চরম আনন্দ দেবে, তোমাকে শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছে দিতে পারে। এটাই হলো এপিজে আব্দুল কালামের লেখা যে অটোবায়োগ্রাফি, এই অটোবায়োগ্রাফির মূল বিষয়বস্তু। এবার আমরা টেক্সটটা পড়বো, তোমরা সঙ্গে থাকো, অনেকক্ষণ ধৈর্য ধরে আছো। আর একটু দেখো আমি আজকে টেক্সটার কিছুটা পড়াবো, যেটা তুমি আজকে থেকে পড়ার পরে তুমি ভেবে নেবে এইভাবে টেক্সট পড়লে জীবনে কোনোদিন একটা শর্ট কোশ্চেনও বাদ যাবে না এবং আস্তে আস্তে ধীরে ধীরে ইংলিশটা তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তো দেখো দেরি না করে আমরা এখনই টেক্সটটা পড়ে নিই। প্রথমে কি আছে দেখো, এপিজে আব্দুল কালাম মহাশয় কি বলছেন, আই ওয়াজ বর্ন into a middle class Tamil family in the island town of Rameswaram in the eastern wild Madras state. I was born, আমি জন্মগ্রহণ করেছিলাম in a middle class Tamil family, মধ্যবর্তী অর্থাৎ মধ্যবিত্ত একটা তামিল ফ্যামিলিতে আমি জন্মগ্রহণ করেছিলাম। কোথায়? আইল্যান্ড টাউন অর্থাৎ রামেশ্বরমের যে দ্বীপ শহর ছিল সেই দ্বীপ শহরে, যেটার পূর্ববর্তী নাম ছিল কি? মাদ্রাস। অর্থাৎ এই যে তামিলনাড়ু রাজ্য, এই রাজ্যের পূর্ববর্তী নাম ছিল কি? মাদ্রাস। তারপরে দেখো, মাই ফাদার জয়নাল আবদিন হ্যাড নাইদার মাচ এডুকেশন নর মাচ ওয়েলথ। কি বলছে দেখো, আমার বাবা জয়নাল আবদিন এখানে দেখো আমার বাবা আমি বলছি কিন্তু না, বিষয়টা হচ্ছে পুরো বর্ণনাটা দেয়া হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভ অর্থাৎ সাবজেক্ট আই এইভাবে বর্ণনাটা করা হচ্ছে। ওই জন্য আমার আমার আমি আমি আমার আমি আমার আমি এই কথাগুলো বারবার এখানে আসবে। সুতরাং তখন আমার বা আমি মানে এই যে যিনি পড়াচ্ছেন তিনি নয়, বা তোমরা যারা শুনছো তোমরাও কেউ নাও। এখানে আই মানে হচ্ছে এপিজে আব্দুল কালাম মহাশয় এবং আমার মানে তারা, এরকমটা তোমাকে বুঝে নিতে হবে। সরি, এবার দেখো কি বলছেন, আমার বাবা জয়নাল আবদিনের নাইদার মাচ ফর্মাল এডুকেশন মাচ ওয়েলথ নর মাচ ওয়েলথ।
কি বলছে, একই বাক্যে যখন দুবার না বলার প্রয়োজন হবে এরকম বাক্য লিখতে হলে তোমাকে দুবার নায়ের জন্য নাইদার নর দিতে হবে। আমার বাবার না ছিল ফর্মাল পোঁতাগত বা পুঁথিগত এডুকেশন ছিল না, না ছিল মাচ ওয়েলথ, অত্যাধিক কোনো সম্পদও ছিল না। দেখো দুবার না ব্যবহার করা হচ্ছে একই বাক্যে, এর জন্য নাইদার নন দিয়ে বাক্যটাকে তৈরি করতে হচ্ছে। ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজ, এরকম অসুবিধা থাকার সত্ত্বেও হি পজেসড গ্রেট ইনার উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এরকম তার অসুবিধা থাকার জন্য তিনি অধিকারী হয়েছিলেন একটা সঠিক সহজাত শিক্ষার, জ্ঞানের এবং কি টু জেনোসিটি অফ স্পিরিট, এবং তার মানসিকতায় মহত্ব ছিলেন, অর্থাৎ সহানুভূতি বা মানবিকতা ছিল। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশিয়াম্মা। আরে বাবা, হি হ্যাড তার ছিল একজন আইডিয়াল হেল্পমেট, তার একজন সহধর্মিণী ছিল, অর্থাৎ তার উপযুক্ত সহকারী ছিল। এখন কি আমরা কি করি বাবা, তোমরা এই যে এখন 11-12 পড়ো মানে কি তোমরা শুধু সৌন্দর্যের পেছনে ছোট, তোমরা প্রকৃত সম্পর্ক কে বজায় রাখতে পারবে এটা তোমরা খোঁজো না, জানার চেষ্টা করো না। তো এপিজে আব্দুল কালামের যে মা ছিলেন আসিয়া মা, ইনি ছিলেন তার বাবার একদম উপযোগী একজন জীবন সঙ্গিনী। দেখো আসিয়া মা, আই ডু নট রিকল, তারপরে লাইন দেখো, আই ডু নট রিকল দি এক্সাক্ট নাম্বার অফ দ্য পিপল সি ফেড এভরি ডে, বাট আই কোয়াইট সার্টেন দ্যাট far more outsider act with us than all the member of our own family put together. তিনি কি বলছেন দেখুন, I do not recall, আমি পুরোপুরি ভাবে স্মরণ করতে পারি না, the exact number of the people, কতজন লোকজনকে, she fed every day, তিনি প্রতিদিন খাওয়াতেন। তোমরা জানো ফিট খাওয়ানো, ফিট ফেড ফেড, এই যে ভার্ব, তোমরা যদি ইট বলো তাহলে তো হবে না, এখানে ইট দিলে কি তিনি প্রতিদিন কতজনকে খেতেন এরকম হতো। দেখো ভার্বটাই গুরুত্বপূর্ণ জিনিস, ভার্ব পড়লে তুমি আজ নয়তো কাল সঠিকভাবে ইংলিশ পড়তে পারবে এবং জানতে পারবে। তো আমি ভার্বের 3000টা ভার্বের একটা লিস্ট দিয়ে রেখেছি, তুমি আমার চ্যানেলে গেলেই পাবে, সুতরাং তোমাকে ভার্ব পড়তে হবে। এবার দেখো পরের লাইনটা বলছে, বাট আই কোয়াইট সার্টেন, আমি পুরোপুরি নিশ্চিত যে দ্যাট ফার মোর আউটসাইডার অ্যাট, অর্থাৎ আরো বেশি বহিরাগত লোক আমাদের বাড়িতে খেতেন। আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে একসঙ্গে করলে যতজন না লোক হবে তার থেকে বেশি জন বহিরাগত লোক আমাদের বাড়িতে খেতেন। মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, মাই প্যারেন্টস অর্থাৎ এপিজে আব্দুল কালামের পিতামাতা ওয়াইডলি রিগার্ডেড, বিস্তৃতভাবে পরিচিত ছিলেন, কিভাবে, আইডিয়াল কাপল অর্থাৎ আদর্শ দম্পতি হিসাবে বিখ্যাত ছিলেন। অর্থাৎ এনারা খুব সত্যি, এদের স্বামী স্ত্রীর মধ্যে খুবই মিল, এনারা সত্যি একটা সুন্দর সংসার জীবন যাপন করছে, ঠিক এরকম ছিল। মানে তাদের মধ্যে জীবনে কোনোদিন ঝগড়া হতো না, অশান্তি হতো না। আর এখন তোমরা পরিবারে প্রায় পরিবারে দেখবে হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে কি প্রতিদিন ঝগড়া গালাগালি অশান্তি লেগেই আছে। কারণ কি, একে অপরকে এরা বুঝতে জানে না, এরা শুধু চায় আর পায়, না পেলেই ঝামেলা। তো দেখো আইডিয়াল কাপল হিসেবে পরিচিত ছিলেন। মাই মাদার লাইনেস, আমার মায়ের যে বংশ পরস্পরা বা বংশ মর্যাদা ওয়াজ মোর ডিস্টিংগুইশ, আরো বেশি ছিল কি সম্মানীয়। ডিস্টিংগুইশ মানে কি সম্মানীয়। আমার মায়ের যে মর্যাদা অর্থাৎ মায়ের যে তোমার বংশমর্যাদা সেটা ছিল আরো বেশি সম্মানীয়। অর্থাৎ এপিজে আব্দুল কালামের পিতা জয়নাল আবদিনের থেকে তার মায়ের যে বংশমর্যাদা সেটা আরো বেশি সম্মানীয় ছিল। One of the forebear having been bestowed the title of Bahadur by the British. One of the forebear মানে কি পূর্বপুরুষ, আমার মায়ের কোন একজন পূর্বপুরুষকে বেষ্ট করা হয়েছিল, অর্থাৎ দেয়া হয়েছিল রায় বাহাদুর নামক টাইটেল ব্রিটিশদের দ্বারা।
ব্রিটিশরা রায় বাহাদুর টাইটেল দিয়েছিলেন কাদেরকে? কাকে? এপিজে আব্দুল কালামের মায়ের যে বংশধর ছিলেন তাদের মধ্যে একজনকে ব্রিটিশরা রায় বাহাদুর টাইটেল দিয়েছিলেন। তাহলে কারা দিয়েছিলেন টাইটেল? ব্রিটিশরা কাকে দিয়েছিলেন? এপিজে আব্দুল কালামের মায়ের বংশধরদের। পরের লাইনটা দেখো, আই ওয়াজ ম্যানি অফ চিলড্রেন, আমি অনেক বাচ্চাদের মধ্যে, আর শর্ট বয়, একটা ছোটখাটো ছেলে ছিলাম, উইথ রাদার আনডিস্টিংগুইশ লুক, স্বতন্ত্র লুক ছিল না আমার, অর্থাৎ আমি একটা ছোটখাটো ছেলে ছিলাম। মা বাবার যে সাদৃশ্যতা, সেই সাদৃশ্যতা আমার মধ্যে কোনো রকম ছিল না, একটা অসাধারণ লুকের ছিল, অর্থাৎ সাধারণ একটা বালক আমি ছিলাম। born to a tall and handsome parents, যদিও আমি জন্মগ্রহণ করেছিলাম সুদর্শনধারী উঁচু বা লম্বা মা বাবা পিতা মাতার কাছে আমি জন্মগ্রহণ করেছিলাম, কিন্তু আমি ছোটখাটো একটা ছেলে ছিলাম। ইনি স্বীকার করছেন বা ইনি বলছেন উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস। এখানে যে পয়েন্টগুলো এখানে মেনশন করেছি তোমরা পর পর পাবে। এই যে এবার অ্যানসেস্ট্রাল হাউসের মধ্যে আমরা চলে যাচ্ছি। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, আমরা বাস করতাম আমাদের পূর্বপুরুষের বাড়িতে। অ্যানসেস্ট্রাল হাউস মানে কি? পূর্বপুরুষদের বাড়ি, অর্থাৎ আমার দাদুর নির্মিত বাড়ি, দাদু যে বাড়িটা নির্মাণ করেছিল সেই বাড়িটা। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত হয়েছিল পাস্ট ইনডিফিনাইট টেন্সে, প্যাসিভ ভয়েসের গঠনে আছে, তোমরা মিলিয়ে নিও। হুইচ ওয়াজ বিল্ড, যেটা নির্মিত হয়েছিল ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, অর্থাৎ 19বিংশ শতাব্দীর মধ্যবর্তী একটা সময়ে যে বাড়িটা নির্মিত হয়েছিল। ইট ওয়াজ a large poker house. It was fairly a large poker house made of limestone and brick. এটা ছিল বিশেষ করে একটা বেশ বড় বাড়ি ছিল, যেটা নির্মিত হয়েছিল কি? চুনা পাথর, অর্থাৎ চুন সুরকি যেটা আমরা বলি, চুনা পাথর এবং ইট দিয়ে নির্মিত হয়েছিল। অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম, এই রামেশ্বরম নামক যে জায়গা, যে শহর, সেই শহরে যেখানে অনেকগুলো মসজিদ আছে, সেই স্ট্রিট অর্থাৎ সেই রাস্তার পাশে এই বাড়িটা নির্মিত হয়েছিল। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার দেখো পরের লাইনটাতে চলে এসো। মাই অস্টিয়ার ফাদার, অস্টিয়ার বলতে কি? ন্যায় নিষ্ঠাবান। লিখে নাও, অস্টিয়ার মানে কি? ন্যায় নিষ্ঠাবান। ফাদার ইউজ টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফোর্ট এন্ড লাক্সারি, আমার যে ন্যায় নিষ্ঠাবান পিতা ছিলেন তিনি নিয়মিত ওইভাবে এড়িয়ে যেতেন অপ্রয়োজনীয় যে কমফোর্ট, আরাম বিলাস এবং লাক্সারিস, ভোগ বিলাস, এগুলোকে আমার বাবা সবসময় এড়িয়ে যেতেন। দেখো ধার্মিক ব্যক্তিরা তাদের বেশি চাওয়া থাকে না, বেশি কিছু তারা পেতেও চান না, তাদের মধ্যে কোনো রকম জীবনযাপন বয়ে যাবে এটাই তারা চান। However, all necessities were provided for in term food, medicine or clothing. দেখো এই যে বাক্যটা, however all the necessities were provided, past indefinite tense প্যাসিভ ভয়েসের গঠনে আছে। সমস্ত ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো যেটা বলা যেতে পারে ঔষধ, খাবার এবং ক্লথিং অর্থাৎ পোশাক, এগুলো আমার বাবা যতটা প্রয়োজন ততটাই দিতেন, কারণ এগুলো তো বেসিক নিড, আমাদের মৌলিক চাহিদা, এগুলো তো দিতেই হবে, এগুলোই হলে যথেষ্ট, এরকমটা তিনি মনে করতেন। ইনফ্যাক্ট আই উড সে, বাস্তবিকভাবে আমি বলতে পারি, মাইন ওয়াজ আ সিকিউর চাইল্ডহুড ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি। কালাম মহাশয় বলছেন বাস্তবিকভাবে আমি বলতে পারি আমার যে শৈশবকালটা ছিল সেটা একটা নিরাপদ শৈশবকাল ছিল, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ আমার শৈশবকালটা ছিল নিরাপদ। নিরাপদ মানে কি? তোমরা জানো অনেক পিতামাতা এখন কি করছে, আরে বাবা ছেলে ছেলের জায়গায়, মেয়ে মেয়ের জায়গায়, মা মার জায়গায়, বাবা বাবার জায়গায়। তার মানেটা কি? তারা নিজের মতো করে নিজেরা জীবনটাকে উপভোগ করছে, কিন্তু এই যে সন্তান, এই সন্তানের প্রতি তাদের কোনো নজর নেই, দেখভাল করে না, সান্নিধ্য দেয় না, ভালোবাসা দেয় না, কাছে রেখে যত্ন আধিক্যতার সাথে মানুষ তারা করে না। তার মানে কি? তাদের অর্থাৎ ওই বাচ্চাগুলোর চাইল্ডহুড নিরাপদ জীবনে হতে পারে না। এবার দেখো ইমোশনালি মানে আবেগপ্রবণ, মা বাবা আবেগে কোনোদিন আঘাত দেয়নি, অর্থাৎ আবেগ আঘাত দেওয়া মানে কি? আমি বাচ্চা,
বা আমার পিতা যদি নেশা করে এসে ড্রিঙ্ক করে এসে বাড়ি অশান্তি করে, তাহলে আমার আবেগে আঘাত লাগবে না? লাগবে। কিন্তু এপিজে আব্দুল কালামের পিতা জয়নাল আবদিন মহাশয় এরকম করতেন না। তাদের দুজনের মধ্যে অর্থাৎ আশি আম্মা এবং জয়নাল আবদিন দুজনের মধ্যে সুসম্পর্ক ছিল। জীবনে তারা পরিবারে কোনোদিন ঝগড়া বাঁধায়নি। একদিন একদিন এপিজে আব্দুল কালামের মা রুটি সেঁকছিলেন, সেঁকতে সেঁকতে ঘরোয়া কাজে বা ওনাকে এপিজে আব্দুল কালামকে পড়াতে গিয়ে রুটিগুলো পুড়ে গেছিল। সেই পোড়া রুটি হাসি মিশিয়ে খেয়েছিলেন জয়নাল আবদিন, কারণ সুসম্পর্ক ছিল তাই। বলো এরকমটা কি হয়? আমাদের সাধারণ পরিবারের রুটি পুড়ে গেছে, আরে তার ওয়াইফের ওপর চোটচাট হয়, একটা ভীষণ একটা রাগ প্রকাশ করেন, কিন্তু এরকমটা ছিলেন না তারা। ওই জন্যই নিরাপদ শৈশবকাল ছিল কালাম মহাশয়ের। আশা করি বুঝতে পারছো। পরের লাইনটা দেখো, আই নরমালি অ্যাক্ট। এবার দেখো এই যে ফুড হ্যাবিট, আমি পর 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 পয়েন্টগুলো লিখেছি, দেখে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবেই হবে। এবং এই পয়েন্টগুলো মাথায় রাখলে তোমরা প্রত্যেকটা শর্ট কোশ্চেনের আনসার করতে পারবে। আই নরমালি অ্যাক্ট উইথ মাই মাদার, আমি সাধারণভাবে খেতাম আমার মায়ের সঙ্গে। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, মেঝের উপর বসে, রান্নাঘরের মেঝের উপর বসে আমি খেতাম। সি উড প্লেসড আ ব্যানানা লিভ বিফোর মি, তিনি রাখতেন একটা কলার পাতা আমার সামনে একটা কলার পাতা বিছিয়ে দিতেন। অন হুইচ সি হ্যাড দেন লেডল রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, যেটার উপর তিনি দিতেন ডাবো কেটে দিতেন কি রাইস অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার। সাম্বার মানে ডাল, তোমরা জানো, আমরা এখানে ডাল ডাল নামে পরিচিত। এখানে অ্যারোমেটিক সাম্বার দিতেন এবং এ ভ্যারাইটি অফ সার্ভ হোমমেড পিকেল, এবং ভিন্ন ধরনের বাড়িতে তৈরি পিকেল, পিকেল বলতে আচার দিতেন। অ্যান্ড এ ড্রপ অফ ফ্রেশ কোকোনাট, এবং একদম কোকোনাট চাটনি, এবং বাড়িতে তৈরি টাটকা নারকেলের চাটনি। আমি নিজে গেছিলাম ওই যে তোমার বিবেকানন্দ রাগ আছে ট্রায়াসি ত্রিবেণী কন্যাকুমারী, এটা হিন্দুদের একটা বিশেষ ধর্মীয় স্থান। সেখানে প্রায় হিন্দুরা যেতে চায় দক্ষিণ ভারত ভ্রমণের উদ্দেশ্যে। তো দক্ষিণ ভারত অর্থাৎ ভারতের লাস্ট এন্ড, শেষ পয়েন্টটা কি ছিল? ওই বিবেকানন্দ রক কন্যাকুমারী ট্রায়াসি ত্রিবেণী, সেখানে। তো সেখানে গিয়ে আমরা খেয়েছিলাম এই চাটনি, ঠিক এরকম ধরনের খাবার আমরা হোটেলে গিয়ে খেয়েছিলাম। এবার দেখো পরের পয়েন্টটাতে এসো, শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস অ্যাবাউট 10 minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। এবার দেখো এই যে টেম্পল, সেই টেম্পলের কথা বলেছিলাম, সেই টেম্পলটা কি ছিল? শিবা টেম্পলটা ছিল আমাদের বাড়ির থেকে 10 মিনিটের হাঁটা পথ। কত মিনিটের হাঁটা পথ? 10 মিনিটের হাঁটা পথ ছিল শিবা টেম্পলটা। যে শিবা টেম্পলটা বিখ্যাত ছিল তীর্থযাত্রীদের কাছে। কাদের কাছে বিখ্যাত ছিল? তীর্থযাত্রীদের কাছে ওই শিব মন্দিরটা বিখ্যাত ছিল। এবার এই শিব মন্দিরটা বাড়ি থেকে অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল এই শিব মন্দিরটা। পরেরটা বলছি আওয়ার লোকালিটি, অর্থাৎ আওয়ার লোকালিটি, এই যে লোকালিটি পয়েন্টটা দেখে নাও, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের যে লোকালিটি ছিল, এই লোকালিটি অর্থাৎ এই এলাকাটা ছিল মুসলিম অধ্যুষিত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল, তারা বন্ধুত্বপূর্ণভাবে এই মুসলিম ফ্যামিলিগুলোর সঙ্গে সৌহার্দ্য সম্পূর্ণভাবে বসবাস করতেন। তাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি সৃষ্টি হতো না। তোমরা জানো হিন্দু মুসলমান মিলেই এবং সমস্ত ধর্মের মানুষ মিলে আমরা এই ভারতবর্ষে বাস করছি। আগে আগে এত হানাহানি কাটাকাটি এত মারামারি কিছুই ছিল না। এখন এই যে রাজনৈতিক নেতারা ধর্মীয় মেরুকরণ সৃষ্টি করে দিচ্ছে তাদের ভোট ব্যাংকের জন্য। আমাদের ব্যক্তিগতভাবে বুঝতে হবে তাদের পেছনে ছোটাছুটি করে আমরা আমাদের সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা নষ্ট করব না। যদি নষ্ট করি তাহলে আমাদেরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে
হিন্দু মুসলমানের মধ্যে কাটাকাটি মারামারি হবে, এরকমটা আমরা ছাত্রছাত্রী এবং সুবুদ্ধি সম্পূর্ণ ব্যক্তিরা এরকমটা করব না। করলে বহিরাগত শত্রুরা আমাদেরকে আর বাঁচতে দেবে না। বুঝতে পেরেছো? কারণ তোমরা জানো ইউনিট ইজ দ্য স্ট্রেংথ, ঐক্যতাই হচ্ছে বল বা শক্তি। এই ঐক্যতাটা যদি নষ্ট করে দেয় আমাদের মধ্যে রাজনৈতিক নেতারা, তাহলে আমরাই শেষ হয়ে যাব, ওনারা আখড়ে লাভ করে বেরিয়ে যাবে। তো দেখো, দেয়ার ওয়াজ আ ভেরি ওল্ড মস্ক, সেখানে ছিল একটা পুরনো মসজিদ। ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকাতে একটা পুরনো মসজিদ ছিল। মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন কি করতে, সন্ধ্যাকালীন অর্থাৎ সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য আমার বাবা আমাকে প্রতিদিন নিয়ে যেতেন। আমি আগেও বলেছি এখানে আমার আমার বা আমি মানে আমি নয় বা তুমিও নাও, এখানে এপিজে আব্দুল কালাম মহাশয়, মাথায় রেখে কথাটা, বিষয়টা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভে বর্ণনা করা হচ্ছে, তাই আমি বা আমার এরকম কথাগুলো বারবার আসছে। তাহলে কি হচ্ছে, আমার বাবা আমাকে প্রতিদিন ওই মসজিদে নিয়ে যেতেন সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। বাট ওয়েন মাই ফাদার কাম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা বেরিয়ে আসতেন মস্ক থেকে আফটার প্রেয়ার, প্রার্থনার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড, অর্থাৎ ভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন ধর্মের লোক বাইরে বসে থাকতেন, হাতে বাটি নিয়ে, জল ভর্তি বাটি নিয়ে বসে থাকতেন, ওয়েটিং ফর হিম, তার জন্য বসে থাকতেন। ম্যানি অফ দেম অফার বোলস অফ ওয়াটার টু মাই ফাদার, তাদের মধ্যে থেকে অনেকেই আমার বাবাকে বাটিতে করে জল নিয়ে দিতেন। হু উড ড্রিপ হিজ ফিঙ্গার, যিনি ডুবিয়ে দিতেন তার আঙুলগুলোকে, ইন দেম, তার মধ্যে, অ্যান্ড সে প্রেয়ার, এবং প্রার্থনা করতেন, অর্থাৎ মন্ত্র বলতেন, অর্থাৎ ওই জলটাকে মন্ত্রভূত করে দিতেন, যেটা পানি পড়া বা জল পড়া নামে পরিচিত। এই পানি পড়া এবং জল পড়ার দ্বারাই মানুষ সুস্থ হয়ে যেতেন। দেখো, এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তুমি যদি বিশ্বাস করো তুমি পাথরের মধ্যে দেবতাকে খুঁজে পাবে, আর যদি বিশ্বাস না করো মূর্তির মধ্যেও দেবতাকে খুঁজে পাবে না। এবং তুমি যদি বিশ্বাস করো তোমার পিতামাতার মধ্যেই তুমি দেবতার অস্তিত্বকে উপলব্ধি করতে পারবে, আর যদি বিশ্বাস না করো তুমি কিছুতেই কিছু পাবে না। শুধু তর্কই তোমাকে করে যেতে হবে, তর্ক করে করে তোমার বাক রুদ্ধ হয়ে যাবে, তুমি ক্লান্ত হয়ে যাবে, তুমি আলটিমেটলি কিছুই পাবে না, এবং আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স পাবে না, ইউ উইল গেট নাথিং। পরেরটা দেখো, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিড। দেখো, দিস ওয়াটার মানে কি, এই জলগুলো, ওয়াজ ক্যারিড, ফার্স্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে লেখা আছে, এই জলগুলো বয়ে নিয়ে যাওয়া হতো কাদের জন্য, ইনভ্যালিড অর্থাৎ অসুস্থ ব্যক্তিদের জন্য বয়ে নিয়ে যাওয়া হতো এই জলগুলো, যে জলটা এপিজে আব্দুল কালামের বাবা মন্ত্রভূত করে দিয়েছেন সেটা। আই অলসো রিমেম্বার পিপল ভিজিটিং আওয়ার হোম টু অফার থ্যাঙ্ক আফটার বিং কিওর। আই রিমেম্বার, আমি স্মরণ করতে পারি, লোকজন আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য সাক্ষাৎ করতে আসতো যখন তারা সুস্থ হয়ে যেত। এটাই তো স্বাভাবিক হয়, অনেকে কি সুস্থ হয়ে গেলে রোগী ডাক্তারও ভালো আছেন, আমি এখন ভালো আছি, এগুলো কেন করে, আবার ধন্যবাদও জানাই ডাক্তারকে। তো এগুলো করতে থাকে মানুষ, এটা সহজাত একটা স্বভাব। ফাদার অলওয়েজ স্মাইলড অ্যান্ড আস্কড দেম টু থ্যাঙ্ক আল্লাহ দ্য মার্সিফুল। ফাদার, বাবা, অলওয়েজ স্মাইল, হাসতেন, তিনি হাস্যমুখরিত একজন ব্যক্তি ছিলেন, সবকিছুতে খুশি ছিলেন। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা হাসতেন এবং তাদেরকে বলতেন, না আমাকে ধন্যবাদ দিও না, ধন্যবাদ জানাও আল্লাহকে, অলমাইটি যে গড, ঈশ্বর সর্বশক্তিমান, তাকে ধন্যবাদ জানাও, তিনি সুস্থ করে দিয়েছেন। পরেরটা দেখো, পরের লাইনটা দেখো, হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, দি হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, হাই মানে কি, এখানে প্রধান পুরোহিত অফ রামেশ্বরম টেম্পল, অর্থাৎ রামেশ্বরমের যে শিব মন্দির ছিল সেই শিব মন্দিরের প্রধান পুরোহিত ছিলেন কে, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, অর্থাৎ
পক্ষী লক্ষণ শাস্ত্রী ছিলেন রামেশ্বরমের যে শিব মন্দির, সেই শিব মন্দিরের প্রধান পুরোহিত। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, তোমরা একটু মিলিয়ে নিও। ওয়াজ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। ওয়াজ ছিলেন ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের বাবার একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই চাইল্ডহুড ইজ অফ টু মেন। আমার যে সব থেকে বিবিধ স্পর্শী স্মৃতিতে যেটা মনে আছে সেটা হলো এই দুজন ব্যক্তির কথা। এই দুজন ব্যক্তি অর্থাৎ জয়নাল আবদিন মহাশয় তার পিতা এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, এই দুজন ব্যক্তির কথা তার স্মৃতিতে খুব ভালো করে ধরা আছে বা মনে আছে বলে তিনি স্বীকার করলেন। ইজ ইন ট্র্যাডিশনাল অ্যাটিয়ার ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার। ইজ প্রত্যেকে বা উভয় দুজনই ট্র্যাডিশনাল অ্যাটিয়ার মানে ঐতিহ্যময় পোশাকে অর্থাৎ ধর্মীয় পোশাকে কি করতেন, ডিসকাসিং আলোচনা করতেন, স্পিরিচুয়াল ম্যাটার ধর্মীয় আধ্যাত্মিক ব্যাপারগুলোকে তিনি তাঁরা আলোচনা করতেন। when I was old enough, যখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম, to ask question, প্রশ্ন করার মতো যথেষ্ট যখন বড় হয়েছিলাম তখন আমি কি করেছিলাম, I asked my father about the relevance of prayer, আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে, এই যে প্রার্থনা আপনি করেন, এই যে প্রতিদিন নামাজ কালাম পড়েন, এর রিলেভেন্স, এর প্রাসঙ্গিকতা কি, এর প্রয়োজনীয়তা কি, এই সম্পর্কে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। কি বলছে দেখো, তার বাবা কি উত্তর দিয়েছিলেন, মাই ফাদার টোল্ড মি, আমার বাবা বলেছিলেন, টেল বলা, টেল টোল ভার্ব রূপ পরিবর্তন করে টেন্সে যায়, টেন্সে গিয়ে সম্পূর্ণভাবে অর্থ তৈরি করে দেয়। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বলেছিলেন, দেয়ার ওয়াজ নাথিং মিস্ট্রিয়াস অ্যাবাউট প্রেয়ার, এই যে আমরা প্রার্থনা করি এই প্রার্থনার মধ্যে রহস্যজনক কিছুই নেই। প্রার্থনার তুমি প্রার্থনা করো এতে কি রহস্য আছে, রহস্যজনক কিছু নেই, কিন্তু কিছু একটা আছে যেটা তুমি অন্য কিছু করে পাবে না, যেটা তুমি প্রার্থনা করে পেতে পারো। তোমরা জানো এখন কি সবার কাছে সবকিছুই আছে, পৃথিবীটাই মনে হয় স্বর্গ। কেউ যদি হাত এরকম করে কিছু চায় তাহলে মনে হয় তার হাতে সেটা পড়ে আসবে। যেমন জমালয় জীবন্ত মানুষ ফিল্মে তোমরা দেখেছো, আজকে যে পৃথিবী জামানা দুনিয়ায় এরকমটাই হয়ে গেছে। আজ থেকে 40 বছর 50 বছর আগে তোমরা দেখবে তোমাদের দাদু বা মা বাবার মুখ থেকে গল্প শুনে দেখবে তাদের খাওয়া হতো না 3 বার সঠিকভাবে। আর এখন মানুষ কত বিলাসবহুল জীবনযাপন করে, কিন্তু প্রার্থনা বা নামাজ খুব কম লোকেই করে। তার জন্য কি সবকিছু আছে, দে হ্যাভ এভরিথিং বাট দে হ্যাভ নাথিং, তাদের সবকিছু আছে কিন্তু কিছুই নেই। দে হ্যাভ নো পিস, মেন্টাল পিস অ্যান্ড স্যাটিসফ্যাকশন, দ্যাটস ওয়াই দে আর নট হ্যাপি। অর্থাৎ এই যে প্রার্থনা নামাজ কালাম এটা করলে তুমি সুখী হতে পারবে, তুমি নিজেকে জানতে পারবে, নিজের সম্পর্কে বুঝতে পারবে, নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে, একটা আত্মসন্তুষ্টি পাবে, যেটা অন্য কিছুর মধ্যে থেকে পাওয়া যায় না। অর্থ সবার আছে কিন্তু সুখী কজন হয়, এটাই তোমরা জেনো। তো দেখো এই প্রার্থনার মধ্যে রহস্যজনক কিছু নেই। রাদার প্রেয়ার মেক পসিবল আ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন দ্য পিপল। এই প্রার্থনার মধ্যে কিছু নেই, কিন্তু মানুষ এবং মানুষের যে আত্মা, এই যে শরীর এবং যে মন, এই শরীর এবং মনের মধ্যে একটা কমিউনিয়ন, একটা যোগ সূত্র সৃষ্টি করে দেয়। কি এই প্রার্থনাটা, when you pray, যখন তুমি প্রার্থনা করো, হি সেড, তিনি বললেন, অর্থাৎ এপিজে আব্দুল কালাম মহাশয়ের পিতা বলেছিলেন, যখন তুমি প্রার্থনা করো, ইউ ট্রান্সেন্ড ইউর বডি, তুমি তোমার শরীর থেকে বেরিয়ে আসো বা অতিক্রমণ করো শরীরটাকে, অ্যান্ড বিকাম আ পার্ট, এবং হয়ে যাও একটা অংশ অফ দ্য কসমস, এই যে কসমস, এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন হয়ে যাও তুমি যখন তুমি প্রার্থনা করো। উইচ নোস, যেটা জানে, নো না জানে না, যেটা জানে না, ডিভিশন ওয়েলথ ইজ কাস্ট অ্যান্ড ক্যারিড,
যেটা কোনোদিনই জানে না, অর্থাৎ যে মানসিকতা তুমি পেলে এই নামাজ কালাম প্রার্থনার দ্বারা, প্রেয়ারের দ্বারা, এটা জানে না কোনো কি বিভাজন, জানে না ভেদাভেদ, জানে না কিসের ওয়েলথ অর্থাৎ সম্পদ, বয়স, কাস্ট, জাতি, ক্রেডিট, ধর্ম, বিশ্বাস, এইসবের কোনো বিভাজন বা বিভেদ করতে জানে না। তার ফলেই তুমি সুখী। তোমরা জানো স্বামী শিবানন্দ সরস্বতী এনে 2025-এর শেষের দিকে মারা গেছিলেন। 129 কেন 30 বছর, প্রায় 130 বছর বয়স পর্যন্ত তিনি জীবিত ছিলেন। কারণ এনার মধ্যে জাতপাতের কোনো বিচার ছিলেন না। ইনি সব কিছুতে সন্তুষ্ট ছিলেন, প্রতিদিনই প্রার্থনা করতেন। এই যে এই যে অনাবিল আনন্দ তিনি পেয়ে গেছেন, এটা কি তার জীবনে কম পাওনা? আমরা তার অর্ধেক বছর বাঁচতে পারবো না। কারণ কি সব কিছু থেকেও কিছু নেই। এর জন্য আমরা সুখী নয়, বড় দুঃখী। তো আমরা আজ এখানে এই পার্টটা শেষ করলাম। এর পরের দিন পরবর্তী পার্টটা পড়ব। আমি এখানে তোমাদের এইভাবে টেক্সটটা পড়াচ্ছি, কিন্তু আমার কিছু কিছু টেক্সট, প্রত্যেকটা টেক্সটের প্রত্যেকটা লাইনের অর্থ কিভাবে হয় সেটা মেলানোর জন্য ভার্ব টেন্স মিলিয়ে আমি কম্পিউটারে ক্লাসগুলো করেছি। তোমরা চাইলে ওখান থেকেও ক্লাসগুলো নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা কথা বলি, তোমাদের যদি ভালো লাগে, আমি যেমন তোমাদের ফ্রি অফ কস্ট পড়াচ্ছি, যদি ভালো লাগে তাহলে তোমরা ফ্রি অফ কস্ট চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, এবং যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।